গল্পবাবুর আসরের একজন শ্রোতা অনুরোধ করেছিলেন কিরিটি, পরাশর বর্মা বা রহস্যভেদী মেঘনাদের গল্প শোনাতে। কিরিটি ও পরাশর বর্মার কয়েকটি গল্প আমরা পাঠ করেছি, কিন্তু রহস্যভেদী মেঘনাদের কোনো গল্প পাঠ করা হয়ে ওঠেনি। তাই গল্পবাবুর আসরে আমাদের আজকের নিবেদন রহস্যভেদী মেঘনাদ সিরিজের গল্প রত্নগুহার অভিশাপ। রাজগীরের পটভূমিতে লেখা এই গোয়েন্দা গল্পটি আশা করি আপনাদের ভালোই লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই ধরনের গল্প শুনতে চাইলে বেল অপশনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন শুরু করি আমাদের আজকের নিবেদন রত্নগুহার অভিশাপ। স্বামী ধর্মপাদ মানুষটার আসল পরিচয় কি জানিস? ছোট্ট হাত আয়নার সামনে দাঁড়িয়ে দাড়িতে সাবান ঘষতে ঘষতে মেঘনাদ বলল। আমি তখন ঘরের সোফাটায় আধশোয়া হয়ে সরকার প্রকাশিত রাজগীর ভ্রমণ পুস্তিকায় চোখ বোলাচ্ছিলাম। মেঘনাদের কথায় ওর দিকে চোখ না তুলেই বললাম, তুই কি ভাঙা গুহার ওই থুতথুরে বুড়ো সন্ন্যাসীর কথা বলছিস? হ্যাঁ। মেঘনাদ দাড়িতে সাবান লাগানো শেষ করে এবার সেফটি রেজার হাতে তুলে নিয়ে বলল, তুই কি জানিস উনি প্রথম জীবনে ছিলেন এক অধ্যাপক, কলকাতার বাসিন্দা, নাম সদাশিব বসু। এবার আমি ভ্রমণ পুস্তিকার পাতা বন্ধ করে মেঘনাদের দিকে তাকাই। বলি, আজ ভোরে একা রাজগীরের জঙ্গলে ওর সঙ্গেই দেখা করতে গিয়েছিলি নিশ্চয়ই? ঠিকই ধরেছিস। মেঘনাদ গালে ব্লেড চালাতে চালাতে বলল, স্বামী ধর্মপাদ আজ আমায় তার আশ্চর্য জীবন কাহিনী শোনালেন, সেই সঙ্গে এক অজানা তথ্য। বললাম, নিশ্চয়ই বিম্বিসার রত্নগুহার কিংবদন্তি সম্পর্কে নতুন কোনো কথা। কিন্তু এত কিছু থাকতে তুই হঠাৎ রাজগীরের প্রাচীন রত্নগুহার কিংবদন্তি নিয়ে কেন যে মেতে উঠলি তা আমি ভেবে পাচ্ছি না মেঘনাদ। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নির্বিকার হেঁয়ালিতে জবাব দিল মেঘনাদ। ব্যাপারটার সূত্রপাত মাসখানেক আগে। মেঘনাদ কি একটা কাজে তখন রাজগীর এসেছিল। 5 পাহাড়ের প্রাচীর ঘেরা উপত্যকা রাজগীর এক প্রাচীন নগরী। তখন নাম ছিল রাজগৃহ। মহাভারতেও এর উল্লেখ আছে। জরাসন্ধের রাজধানী ছিল। শিশুনাগ বংশীয় রাজারা এখানে বহুকাল রাজত্ব করে গেছেন। এদের মধ্যে বুদ্ধদেবের সমসাময়িক কালের নৃপতি ছিলেন বিম্বিসার। আরও পরে পাটনার নিকটবর্তী পাটুলিপুত্র নগরটি রাজধানী হয়ে উঠলে রাজগীরের গুরুত্ব কমে যায়। কিন্তু গুরুত্ব যাই হোক, জঙ্গল আর পাহাড় ঘেরা এই রাজগীর উপত্যকা আজও বহন করে চলেছে প্রাচীন গৌরব আর স্মৃতি। এখানেই গৃধ্রকূট পর্বতে বহু বছর তপস্যায় অতিবাহিত করেছিলেন বুদ্ধদেব। ভীম জরাসন্ধের যুদ্ধভূমি, মহারাজ বিম্বিসারের রাজ চিকিৎসক জীবকের আমবাগান, বিম্বিসারের রত্নগুহা যা সোন ভাণ্ডার নামেই বেশি পরিচিত, অজাতশত্রুর রাজপ্রাসাদ আর কারাকক্ষের ধ্বংসাবশেষ, এ সবই প্রাচীন দিনের স্মৃতিকে জাগিয়ে তোলে। মেঘনাদ এখানে এসে সব থেকে বেশি আকৃষ্ট হয়েছিল এখানকার বিম্বিসার রত্নগুহার প্রাচীন কিংবদন্তিতে। গতকাল সকালে রাজগীর এসে এরই মধ্যে একবার মেঘনাদের সঙ্গে গিয়ে সেই রত্নভাণ্ডার দেখে এসেছি। টাঙায় চড়ে অনেকটা ভেতরে গিয়ে দেখা যায় বহু পুরনো এক প্রস্তর কক্ষ, পাহাড় কেটে তৈরি। একতলার একটা অংশ এখনো অটুট, সামনে খোলা প্রবেশদ্বার, দুপাশে ঘুলঘুলি, ভেতরের দেয়ালে খোদাই নানান বুদ্ধ মূর্তি, আর পেছনের দেয়ালে রয়েছে এক দুর্ভেদ্য পাথরের বদ্ধ দরজা। এই বদ্ধ দরজার পিছনে নাকি আজও আছে এক গুপ্ত ধনাগার। এই বিম্বিসার রত্নগুহাকে কেন্দ্র করেই এক বিচিত্র কিংবদন্তি এখানে বহু যুগ ধরে প্রচলিত। কিংবদন্তির সঙ্গে জড়িত ইতিহাসটা আগে বলি। মহারাজ বিম্বিসার শেষ জীবনে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং নিজেকে সমর্পণ করেছিলেন তথাগতর চরণে। এ সময় তিনি তার পুত্র অজাতশত্রু দ্বারা কারারুদ্ধ হন।
সেই কারাকক্ষেই তাঁর জীবনের শেষ দিনগুলি অতিবাহিত হয়। বিম্বিসারের সে কারাকক্ষের স্থান আজও রাজগীরের জঙ্গলে হারিয়ে যায়নি। অজাতশত্রু পিতাকে কারারুদ্ধ করে সিংহাসন অধিকার করেছিলেন। সময়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর কাছাকাছি। এই পর্যন্ত ইতিহাস। এবার ইতিহাসের সঙ্গে যে কিংবদন্তিটা জড়ানো রয়েছে তা বলি। বিম্বিসার কারারুদ্ধ হলে তার মহিষী নাকি অগাধ ধনসম্পদ যাতে পিতৃদ্রোহী সন্তানের হাতে না পড়ে সেজন্য গৌতম বুদ্ধের নামে তা ওই সোন ভাণ্ডার বা রাজা বিম্বিসারের রত্নভাণ্ডারের গোপন গুহায় লুকিয়ে আশ্চর্য কৌশলে গুহামুখ বন্ধ করে দেন। তারপর গুহার বাইরে খোদাই করে দেওয়া হয় এক অদ্ভুত লিপি, যা নাকি গুহার দরজা খোলার একমাত্র সংকেত। ব্যাপারটা অনেকটা আলিবাবার চিচিং ফাঁকের মতো আর কি। তবে শোনা যায় আজ পর্যন্ত নাকি কেউ সেই লিপির পাঠোদ্ধার করতে পারেনি। তাই গুহামুখ আজও অভেদ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন জন নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ওখানে গিয়ে গাইডের মুখে শুনেছি ইংরেজরা নাকি দরজা খোলার চেষ্টায় তোপ দেখেছিল, তবু দরজায় চির ধরেনি। সে দাগ এখনো দরজায় রয়েছে। পরবর্তীকালে অবশ্য নানান কারণে আর কোনো সরকারি প্রচেষ্টা হয়নি। হলে অবশ্য কি হতো তা বলা যায় না। তবু কিংবদন্তি থেকেই গেছে। এবার কাহিনীর সঙ্গে যুক্ত স্বামী ধর্মপাদের কথাটা বলা দরকার। অশীতিপর ওই বৃদ্ধ সন্ন্যাসীটি বাস করেন রাজা বিম্বিসারের রত্নগুহার কাছাকাছি একটা প্রাচীন ভগ্ন গুহায়। 1 মাস আগে মেঘনাদ রাজগীরে এসে প্রথম ওই সন্ন্যাসীটির সঙ্গে পরিচিত হয়। তারপর আমায় হঠাৎ টেনে নিয়ে আসে এবারে রাজগীরে। এখানে এসে পৌঁছেছি গতকাল দুপুরে, কিন্তু দুপুরে এসে হোটেলে উঠেই মেঘনাদ আমায় সঙ্গে করে নিয়ে টাঙা ভাড়া করে সর্বপ্রথম গিয়ে হাজির হয় স্বামী ধর্মপাদের গুহা কক্ষে। সময়টা তখন সন্ধ্যা। আবছা অন্ধকার নেমে আসছে পাহাড় ডিঙিয়ে। গুহার অল্প আলোয় একা বসেছিলেন সেই অশীতিপর বৃদ্ধ মানুষটি। পরনে একটা বহুকালের পুরনো ঝলমলে আলখাল্লা আর ছেঁড়া ধুতি। আলখাল্লার রংটা হয়তো একদিন গেরুয়াই ছিল, এখন আর তা বোঝার উপায় নেই। ধুতিটা শতচ্ছিন্ন। গুহার একদিকে দেয়ালের কাছে একটা ঝোলা আর মাটির কয়েকটা পাত্র। শুনলাম স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে কখনো কখনো কেউ খাবার দিয়ে যায়, নয়তো দিনের বেলা নিজেই জঙ্গলে ঘুরে ঘুরে বুনো ফলমূল জোগাড় করে খান। তবে পয়সা করি একদম ছন্না। মানুষটাকে আমার ভারী অদ্ভুত মনে হয়েছিল। এভাবে কেউ বেঁচে থাকতে পারে? কথাবার্তার ধরনই বোঝা গেল মেঘনাদ আগের বাড়ি এসে স্বামী ধর্মপাদের সঙ্গে ভালোভাবে পরিচয় পর্ব সেরে গেছে। হিন্দিতে বেশ কিছুক্ষণ বাতচিত হলো দুজনে। আমি একটা দুটো কথা শুনেই গুহার বাইরে চলে এসেছিলাম। প্রায় অন্ধকার ওই গুহার মধ্যে অমন একটা আদ্যিকালের অদ্ভুত মানুষের কাছে থাকতে আমার মোটেই ভালো লাগছিল না। স্বামী ধর্মপাদ শুধু থুতথুটে বুড়োই নয়, কানেও রীতিমতো কম শোনেন। মেঘনাদ যে কেন ওর সঙ্গে কথা বলার এত মেহনত পোয়ালো কে জানে। অবশ্য একটা কারণ নিশ্চয়ই আছে। তখনই অনুমান করেছি ও শুধু পেশাই নয়, মনে প্রাণেও রহস্য সন্ধানী। একটা কোনো রহস্যের সন্ধান যে ও পেয়েছে সে ধারণা আমার বদ্ধমূল হয়েছে আজ সকালে। সেই পাখি ডাকা ভোরে মেঘনাদ বিছানা ছেড়ে উঠে একা বেরিয়ে গেছে হোটেল থেকে। আমায় কিছু না বলে গেলেও জানি ও কোথায় গেছে। ফিরেছে খানিক আগে। আশা করে আছি নিজে থেকেই ও কিছু বলবে। মেঘনাদ কিন্তু প্রথম চোটেই অবাক করেছে আমায়। ওই বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী নাকি অতীতে এক বাঙালি অধ্যাপক ছিলেন, নাম সদাশিব বসু। কিন্তু এমন লোকেরও এ হাল হলো কি করে? মেঘনাদ এতক্ষণে দাড়ি কামানো শেষ করে তোয়ালেতে মুখ মুছে খাটের ওপর হেলান দিয়ে আরাম করে বসেছে। বললাম, স্বামী ধর্মপাদের অতীত সম্পর্কে কি যেন বলবি বলছিলি? বলছিলাম তার জীবন কথা। মেঘনাদ বালিশটা কোলের ওপর তুলে নিয়ে বলল, আজ থেকে 24 বছর আগে প্রফেসর সদাশিব বসু রাজগীরে বেড়াতে এসে রাজা বিম্বিসারের রত্নগুহার কিংবদন্তিতে আকৃষ্ট হয়ে সংকেত লিপির অর্থ উদ্ধারের নেশায় মেতে ওঠেন এবং অবশেষে সে লিপির অর্থ উদ্ধার করেন। আমি চমকে উঠি। হ্যাঁ, এ কি সত্য? আজ পর্যন্ত অন্য কেউ যা পারেনি। মেঘনাদ অচঞ্চলভাবে বলে,
আজ ভোরে স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর বসু তার জীবনের সমস্ত কথা আমায় জানিয়েছেন। তা যেমন করুণ তেমনি বিস্ময়কর। মেঘনাদ যা শোনালো তা সত্যিই বড় অদ্ভুত। 20 বছরের নিরলস পরিশ্রমে প্রফেসর সদাশিব বসু বিম্বিসার রত্নগুহার দ্বার খোলার সংকেতলিপির পাঠোদ্ধার করেছিলেন। এই 20টা বছর সমাজ সংসার সব কিছু থেকে উনি ছিলেন স্বেচ্ছা নির্বাসিত। প্রফেসর বসুর জীবনের আসল ট্র্যাজেডি শুরু হয় এরপর। 20 বছরের সাধনা সফল হবার পর উনি যখন নিজের সংসারে ফিরতে চাইলেন, সংসার ওকে আর ঠাঁই দিল না। কারণ এতগুলি বছরের মধ্যে সংসারের হালটাই গিয়েছিল বদলে। স্ত্রী মারা গেছেন বহু বছর স্বামীর অবহেলার অভিমান বুকে নিয়ে। একমাত্র ছেলে এখন বড় হয়েছে, বিয়ে করে সংসারী হয়েছে। সে বাবাকে পাগল বলে অপমান করলো। আসলে এই 20 বছর তারও মায়ের প্রতি পিতার অবহেলা আর ঔদাসীন্য বুঝি তাকেও নিষ্ঠুর করে তুলেছিল। সেই প্রথম প্রফেসর বসু উপলব্ধি করলেন জীবনের প্রায় সবটাই তিনি হারিয়ে ফেলেছেন এক মিথ্যে সোনার হরিণের পিছনে ছুটে। এখন তিনি বৃদ্ধ, নিঃসঙ্গ। এই বিপুল ধনসম্পদ ওর কাছে আজ অর্থহীন, অভিশপ্ত। জীবন আর সংসারের প্রতি এক আশ্চর্য বিরাগ বোধ করলেন প্রফেসর বসু। উপলব্ধি করলেন এক গভীরতম সত্য। তারপরই সবকিছু ত্যাগ করে আবার ফিরে এলেন পুরনো রাজগৃহের জঙ্গলে। প্রফেসর বসুর জীবন ইতিহাস শুনতে শুনতে কেমন যেন ঘোর লেগে গিয়েছিল। মেঘনাদ থামতেই বললাম, কিন্তু এ অদ্ভুত মানুষটার সঙ্গে তোর কি প্রয়োজন তা তো বুঝলাম না। মেঘনাদ উত্তরে যা বলতে যাচ্ছিল তার সেই মুহূর্তে শোনা হলো না। তার আগেই ঘরের বাইরে থেকে এক বিচিত্র মিহি গলা শোনা গেল। মেঘনাদ বাবু, অর্ণব বাবু, ঘরে আছেন নাকি মশাই? নাগপতিবাবু ছাড়া আর কে? নির্ঘাত কুণ্ডতে স্নান সেরে ফিরছেন। ঠিক যা ভেবেছি। দু হাতে দুটো জল ভর্তি ঢাউস কুঁজো সোজা ঘরে ঢুকে এলেন। মানুষটা ভারী মজার। নাগপতিবাবুর পুরো নাম শ্রীমান নাগপতি নাগ। হোটেলে আমাদের পাশের ঘরটাতেই এসে উঠেছেন। ভদ্রলোকের সঙ্গে একই ট্রেনের একই কামরায় আমরা কলকাতা থেকে এসেছি। চেহারাটা ডিগডিগে, মাথাটা বড়, যেন পেটের রুগীর বিজ্ঞাপন। আর এসেও দেখছি তাই। ভদ্রলোক গতকাল আসার পর থেকেই ইতিমধ্যে অন্তত 12-10 এখানকার কুণ্ডের উষ্ণপ্রস্রবণ ঘুরে এসেছেন। ওর ধারণা এখানকার কুণ্ডের জলের যা গুণ, যা সব মিনারেলস আছে, তা পেটটাকে একেবারে মেরামত করে দেয়। প্রতি বছর দিন কয়েক করে নাকি উনি রাজগিরে এসে কাটিয়ে যান। তারপর সারা বছরটা ভালোই কেটে যায়। ভদ্রলোকের কলকাতায় নিজস্ব সোডা ওয়াটার ফ্যাক্টরি আছে। নাগপতিবাবু হাঁপাতে হাঁপাতে জলের কুঁজো দুটো ঘরের মেঝেতে নামিয়ে রেখে একটু দম ছেড়ে বললেন, উহ, আপনারা ত্রুটিতে তো ভারী আজব লোক মশাই। বাইরে ফুটফুট করছে রোদ্দুর, আর আপনারা এখনো হোটেলে বসে রয়েছেন। মেঘনাদ বলল, আজ এই নিয়ে দ্বিতীয়বার বুঝি কুণ্ড থেকে ঘুরে এলেন? নাগপতিবাবু অবাক। আপনি কি ঘরে বসেই সব দেখতে পান নাকি? মেঘনাদ নিশ্চয়ই আপনাকে পথে দেখেছে। আমি বললাম, বেরিয়েছিলেন নাকি মশাই? কই, কুণ্ডতে তো আপনাকে দেখলাম না। আমি বললাম, আপনি খেপেছেন? মেঘনাদ যাবে সাত সকালে কুণ্ডতে স্নান করতে? তবে কি ভোরবেলা কোথাও পুজো টুজো দিতে গিয়েছিলেন নাকি? নাগপতিবাবু অবাক হয়ে বললেন, এখানে তো প্রতি 10 পা অন্তর হয় একটা করে বৌদ্ধ, না হয় জৈন বা শিব মন্দির। আরে না মশাই, ওসব কিছু না। মেঘনাদ এতক্ষণ চুপ করে থেকে এবারে বলে, আমি গিয়েছিলাম একটু পুরনো রাজগীরের জঙ্গলে। শুনে নাগপতিবাবুর সে কি হাসি। হাসতে হাসতেই বললেন, ওই কোকিল ভরে গিয়েছিলেন রাজগীরের জঙ্গলে? তা গাঁদা ফুল তুলতে নাকি মশাই? তা কথাটা নেহাত বেঠিক বলেননি। নাগপতিবাবুর হাসির মধ্যেই বেশ হেয়ালি করে মেঘনাদ বলল,
কোন বনে কি ফুল ফুটে আছে সে খোঁজ কি আমরা সবাই রাখি? নাগপতিবাবুর হাঁ করা মুখের দিকে তাকিয়ে এবার মেঘনাদ বলল, মনে হচ্ছে কুণ্ডতে আর একবার আপনি যাবেন। হ্যাঁ, মানে ঘন্টাখানেক বাদে। নাগপতিবাবু হঠাৎ ঘাবড়ে গিয়ে আমতা আমতা করেন। তখন আমার এই বন্ধুটিকেও সঙ্গে নিয়ে স্নান করিয়ে গা ধুইয়ে নিয়ে আসবেন। বন্ধুবর আমার অপেক্ষায় সকাল থেকে কোথাও বেরুতেও পারেনি। মেঘনাদের কথায় এ ধরনের খোঁচা খেতে আমি অভ্যস্ত, তাই সেটুকু উপেক্ষা করেই বললাম, কিন্তু তুই এখন কি করবি? ঘুমোবো। মেঘনাদ হাই তুলল। রাতের ঘুমের ডিউপারটুকু পুষিয়ে নিতে হবে। বলেই থপ করে বিছানায় শুয়ে পড়ল। সেলফিশ, এর বেশি আর কি বা বলতে পারি আমি। সকালে যে কথাটা শুনতে গিয়েও শোনা হলো না, সেটা শোনার ফুরসত পাওয়া গেল বিকেলে ঘরে বসে চা খেতে খেতে। আমার কিন্তু মেঘনাদের বক্তব্য মোটেই প্রাঞ্জল মনে হয়নি। একটা কি যেন অস্বাভাবিকতা এর মধ্যে রয়ে গেছে। স্বামী ধর্মপাদ নাকি তাঁর পাঠোদ্ধার করা রাজা বিম্বিসারের রত্নগুহায় প্রবেশের সংকেতের অর্থটা মেঘনাদকে দিয়ে যেতে চান। আমি তো বুঝতে পারি না স্বামী ধর্মপাদ কেনই বা ওকে তা দেবেন। মেঘনাদ ওর কে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, আগে সেটাই জানা দরকার। মেঘনাদ কিন্তু আমার যুক্তিটাকে প্রায় উড়িয়ে দিয়েই বলল, কিন্তু ওর কথা মতো আগামীকাল সন্ধ্যের পর গুহায় গিয়ে ওর কাছ থেকে সেই সংকেত লিপিটা নিয়ে আসতে তো ক্ষতি নেই। আমার মনে হলো মেঘনাদ লোভে পড়ে গিয়েছে। আশ্চর্য, ওর চরিত্রের এই দিকটার সঙ্গে তো আমার আগে কখনো পরিচয় হয়নি। কিন্তু মুখ ফুটে আমি কিছু বলার আগেই মেঘনাদ বলল, স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর বসু যে কথাটা সরাসরি বলতে চাননি বা পারেননি, কিন্তু আমার মনে হচ্ছে তা কি জানিস? কি? হি ইজ ইন ডেঞ্জার। তিনি কোনো এক দারুণ বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। বিপদ? কথাটা আর শেষ হলো না আমার। মেঘনাদ হঠাৎ দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল। কে? কে ওখানে? আমি ছুটে গেলাম দরজার কাছে। ভেজানো দরজাটা ঝট করে খুলে দিতেই দেখি রুস্তমজি তাড়াতাড়ি সরে যাবার চেষ্টা করছেন। মেঘনাদও ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে। হাঁক দিয়ে বলল, শুনুন রুস্তমজি, আপনি কি কিছু বলতে এসেছিলেন? রুস্তমজি হঠাৎ খুবই অপ্রস্তুতে পড়ে গেছেন বোঝা গেল। ভদ্রলোকের বছর 60 কিংবা কিছু বেশিই হবে বয়স, কিন্তু সমর্থ চেহারা। মাথার সব চুল সাদা হয়ে গেলেও এখনো দাঁত পড়েনি। মহারাষ্ট্রের পুনায় বাড়ি, চাকরি থেকে অবসর নেওয়ার পর একা একা সারা ভারত ঘুরে বেড়ানো নাকি নেশা। আমরা এই হোটেলে এসে ওঠার আগে থেকেই ওপরতলায় একটা ঘর ভাড়া করে রয়েছেন। কাল রাত্রিরেই ভদ্রলোক নিজে আমাদের সঙ্গে আলাপ করে গেছেন। বেশ কয়েক বছর নাকি কলকাতাতেও ছিলেন, সেই সুবাদে ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন। রুস্তমজি মেঘনাদের কথার উত্তরে আমতা আমতা করে বললেন, না, ইয়ে, বাইরে যাচ্ছিলাম, হঠাৎ দেখি মানে রিস্টওয়াচটা স্টপ হয়ে গেছে, তাই। তা দরজার পাশে না দাঁড়িয়ে থেকে ডাকলেই তো পারতেন। কথাটা আমিই বললাম। রুস্তমজি মুখে একটু হাসি টানার চেষ্টা করে বললেন, হ্যাঁ, মানে সিরিয়াস ডিসকাশন করছেন। ভেজানো দরজার বাইরে দাঁড়িয়ে সেটুকুও বুঝে ফেলেছেন? মেঘনাদের আত্মগত নিচু স্বর কানে এলো। এই সময় হঠাৎ নাগপতিবাবুকে পাশের ঘর থেকে বেরিয়ে আসতে দেখে রুস্তমজির হঠাৎ যেন ধরে প্রাণ এলো। বললেন, এই যে মিস্টার নাগপতি, আপনার রিস্টওয়াচে টাইমটা কত হলো একটু বলবেন? নাগপতিবাবু তো শুনে হই হই করে উঠলেন। বলেন কি মশাই, এ আধ ঘন্টাও হয়নি, দেখলাম হোটেলের সামনের স্টুডিওটার কাছে দাঁড়িয়ে ঘড়ি মেলাচ্ছেন। এমন আমপাড়া ঘড়ি রাখেন কেন? এরপর রুস্তমজি আর দাঁড়ালেন না। রুস্তমজি চলে যাওয়ার গতি দেখে আমি আর মেঘনাদ মনে মনে হাসলেও নাগপতিবাবু তাঁর স্বভাবসিদ্ধ হই হই হাসি হেসে বললেন, সময় মেলাবার সময় আর ওর নেই। আসলে বুড়ো বয়সে ভীমরুতি মশাই,
ছেলেবেলায় আমার ঠাকুরদাকে দেখেছি, রিটায়ার করে দিবারাত্রির বাড়ির দাওয়ায় বসে সামনের বেল গাছের পাতা গুনতেন। নাগপতিবাবুর দরাজ হাসির মধ্যেও মেঘনাদের অস্ফুট মন্তব্য কানে এলো। কিন্তু এই ভীমরতির প্রকৃতিটা আরো বিচিত্র। পরদিন সকালবেলা আমি আর নাগপতিবাবু কুণ্ডতে স্নান সেরে ফিরছিলাম। মেঘনাদ আজও আমাদের সঙ্গে আসেনি। গতকাল সন্ধ্যাবেলায় কোথায় যেন বেরিয়েছিল, ফিরেছে রাত করে। আমি জিজ্ঞেস করেও জবাব পাইনি। আজ সকালে যখন নাগপতিবাবুর ডাকে হোটেল থেকে বেরিয়েছি, মেঘনাদকে তখনও দেখেছি গভীর ঘুমে তলিয়ে থাকতে। নাগপতিবাবু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বকে চলেছিলেন, আমি তো মশাই এই রাজগিরে এসে কুণ্ড স্নান না করার অর্থ মনে করি এই বর্ধমানে সীতাভোগ মিহিদানা, মালদায় ফজলিয়াম কিংবা কাশিতে গিয়ে ল্যাংড়া না খেয়ে ফিরে আসা। শুধু এই বলেই নাগপতিবাবু ক্ষান্ত হলেন না, আরও বললেন, কিছু মনে করবেন না মশাই, দুজনে একসঙ্গে বেড়াতে এসে আপনার বন্ধুটির এভাবে একা একা থাকা ব্যাপারটা আমার মোটেই দৃষ্টি সুখকর মনে হচ্ছে না। আমি কি একটা জবাব দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দৃষ্টিটা গিয়ে পড়লো একটু দূরে। পুরনো রাজগীরের দিক থেকে একটা টাঙ্গা ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। ওতে রয়েছেন বৃদ্ধ রুস্তমজি। উত্তেজনায় উনি যেন ছুটন্ত টাঙ্গার মধ্যেই ওঠবস শুরু করেছেন বলে মনে হলো। নাগপতিবাবুও লক্ষ্য করেছেন। আমরা দুজনেই দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে। ততক্ষণে টাঙ্গা আমাদের অনেক কাছাকাছি চলে এসেছে। রুস্তমজি টাঙ্গার ভেতর থেকেই আমাদের দেখে চেঁচাতে শুরু করেছেন, এই রোকে রোকে, ঠেরো ভাই ঠেরো। টাঙ্গাওয়ালা আমাদের সামনে এসে ঘোড়ার লাগাম কষে ধরলো। রুস্তমজি হাঁপাতে হাঁপাতে টাঙ্গার মধ্যে বসেই বললেন, অর্ণব বাবু, নাগপতি বাবু, শুনিয়াছেন এখানে একটা মার্ডার হয়ে গিয়েছে। মার্ডার? মানে খুন? আমি কিছু বলার আগেই নাগপতিবাবু আঁতকে উঠলেন। কোথায় খুন হয়েছেন? আমি জিজ্ঞেস করলাম। ওদিকে জঙ্গল এরিয়ার ওল্ড রাজগীর ফরেস্টে কিং বিম্বিসারের স্বর্ণভাণ্ডার আছে না, ও তার পাশের ওই যে কেপটা। হ্যাঁ, এই সন্ন্যাসী গুহা। ওখানে তো বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী স্বামী ধর্মপাদ থাকেন। এবার আমি আতঙ্কিত হই। সাধু যে মার্ডার হয়ে গিয়েছে অর্ণব বাবু। রুস্তমজি তাঁর ভাষায় জগা খিচুড়ির মধ্যে প্রায় কোকিয়ে ওঠেন। খবরটা আমার কাছে একটা বিরাট ধাক্কার মতো। যদিও স্বামী ধর্মপাদের কাহিনীটা শোনার পর এটা খুব অস্বাভাবিক বলে মনে হচ্ছে না, কিন্তু আর বিন্দুমাত্র অপেক্ষা করি না। আমি বলি, চলুন জলদি। কোথায়? যাবেন কোথায়? নাগপতিবাবু কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছেন মনে হলো। প্রথমে হোটেল, তারপর মেঘনাদকে সঙ্গে নিয়ে পুরনো রাজগীরের জঙ্গলে। থতমত নাগপতিবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রায় এক হ্যাঁচকা টান মেরেই টাঙ্গায় তুলে নিলাম। টাঙ্গা ছুটে চলল হোটেলের দিকে। মেঘনাদ আর নাগপতিবাবুকে নিয়ে যখন রাজগীরের জঙ্গলে সন্ন্যাসী গুহার কাছাকাছি এলাম, ইতিমধ্যেই বেশ কিছুটা সময় কেটে গেছে। গুহাটা রাজা বিম্বিসারের স্বর্ণভাণ্ডার থেকে খুব বেশি দূরে নয়। একটা ছোট্ট পাহাড়ি টিলার গায়ে বহু প্রাচীন সেই ভগ্ন গুহা। সংসারত্যাগী বৃদ্ধ প্রফেসর বসু ওরফে স্বামী ধর্মপাদ এখানেই নিঃসঙ্গ বাস করতেন। গুহার বাইরে দেখলাম ইতিমধ্যেই জনা কয়েক কৌতূহলী মানুষ এসে ভিড় করেছে। বেশিরভাগই ট্যুরিস্ট কিংবা স্থানীয় টাঙ্গাওয়ালা। এই সংরক্ষিত এলাকায় মানুষজন কেউ বাস করে না। পুলিশও এসে গেছে খবর পেয়ে। তদন্তকারী অফিসারদের মধ্যে চোখে পড়ল ইন্সপেক্টর পান্ডেকে। বছর 5 আগে ধানবাদে ভদ্রলোকের সঙ্গে আমার আর মেঘনাদের আলাপ হয়েছিল। তখন উনি ছিলেন ওই থানার সেকেন্ড অফিসার। ইন্সপেক্টর পান্ডে আমাদের দেখে নিজেই এগিয়ে এলেন। আমাদের এ সময় এখানে দেখে বিলক্ষণ অবাক হয়েছেন বোঝা গেল। মেঘনাদ যখন জানালো স্রেফ ছুটি কাটাতেই সে এখানে এসেছে, ইন্সপেক্টর পান্ডে একটু হেসে বললেন, কিন্তু দেখা যাচ্ছে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। রাজগীর থানায় ইন্সপেক্টর পান্ডে বদলি হয়ে এসেছেন বছরখানেক হলো। নাগপতিবাবুর সঙ্গে ইন্সপেক্টর পান্ডের পরিচয় করিয়ে দিল মেঘনাদ। নাগপতিবাবু বিচলিত হেসে পরিচয় দিলেন,
চেঞ্জার, কলকাতায় অধমের সোডা ওয়াটারের ফ্যাক্টরি আছে। নাগপতিবাবুর কথার ধরনে ইন্সপেক্টর পান্ডের ভ্রু দুটো স্পষ্টই কৌতুকে নেচে উঠল। বললেন, তা আপনাকে দেখেই মালুম হয়। নাগপতিবাবুর ভ্রু দুটোও কুঁচকে উঠল, কিন্তু ওকে আর ক্ষুণ্ণ হয়ে কিছু বলার সুযোগ না দিয়েই আমরা ওকে নিয়ে পা বাড়িয়ে দিলাম গুহার ভেতরে। ওহ, কি নৃশংস হত্যা! ভাঙাচোরা গুহার মেঝেতে স্বামী ধর্মপাদের অশীতিপর নিষ্পাপ দেহটা পড়ে রয়েছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গুহার পাথুরে মেঝেতে জমাট বাঁধা। এখন তা শুকিয়ে কালচে হয়ে গেছে। ইন্সপেক্টর পান্ডে বললেন, এ খুন গলা টিপে করা হয়েছে। ওই বীভৎস মৃতদেহ দেখে নাগপতিবাবুর ইতিমধ্যেই মাথা ঘুরতে শুরু করেছে। আমিও কম বিচলিত হইনি। কতটা হৃদয়হীন পিশাচলে তবেই ওই অশীতিপর বৃদ্ধ অসহায় মানুষটাকে এভাবে খুন করা যায়। খুনি কি মানুষ? মেঘনাদ ইতিমধ্যেই গুহার ভেতরটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। বিশেষ কিছু অবশ্য দেখবার নেই, এর আগের দিন এসে যা দেখে গেছে তাই রয়েছে। তবে মাটির তৈজসপত্র আর ঝোলার সামান্য জিনিসগুলো চারিদিকে ছড়ানো, কেউ যেন সেগুলো তছনছ করে গেছে। আমি তো মশাই এই জঙ্গলের গুহায় একজন থুতুড়ে বুড়ো সন্ন্যাসীকে খুন করে কার কি লাভ তা এখনো বুঝতে পারছি না। ইন্সপেক্টর পান্ডের কথায় চমক ভাঙল। মেঘনাদ গুহার ভেতরটা একইভাবে চোখ বুলোতে বুলোতে বলল, সরল পাটিগণিতের হিসেবে কি সব হিসেব মেলে ইন্সপেক্টর? ইন্সপেক্টর পান্ডে কয়েক সেকেন্ড মেঘনাদের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, এ কথাটা তো খুব সরল হিসেবে বললেন না মেঘনাদ বাবু? এই সময় গুহার বাইরে সগর্জনে একটা জিপ এসে থামল। দেখেই বোঝা গেল জিপটা সরকারি বন বিভাগের। জিপ থেকে এক ভদ্রলোক নামলেন। চেহারাটা কিসের সঙ্গে তুলনা করব, বরং সরাসরি চর্বির বস্তা বলাই ভালো। বয়স 44 বছর, এক মাথা টাক, মুখটা বুলডগের মতো। ভদ্রলোক জিপ থেকে নেমে হাঁপাতে হাঁপাতে ছুটে এলেন সন্ন্যাসী গুহার মধ্যে। তারপর একবারও দম না ফেলে ইন্সপেক্টর পান্ডের সামনে দাঁড়িয়ে উত্তেজিতভাবে বললেন, আরে ইন্সপেক্টর পান্ডে, আমি তো খবরটা পেয়েই ছুটে এসেছি। ওহ, হাউ হরিবল! শেষ কথাটা অবশ্য স্বামী ধর্মপাদের মৃতদেহটার দিকে তাকিয়ে বললেন। ইন্সপেক্টর প্রথমেই অনুত্তেজনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আমাদের লক্ষ্য করে বললেন, আসুন আসুন, আগে ওদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। ইনি মিস্টার মেঘনাথ ভরদ্বাজ, একজন সাংবাদিক। উনি ওর বন্ধু অর্ণব সেন। আর নাগপতিবাবুকে দেখিয়ে গোঁফের হাসি চেপে বললেন, আর ইনি মিস্টার নাগপতি নাগ, চেঞ্জার। আর আপনি তো মিস্টার ভোঁস, কেন্দ্রীয় বন বিভাগের স্থানীয় সহ অধিকর্তা। মেঘনাদ দুম করে ওর পরিচয়টা বলে দিতে বেশ অবাক হলাম। আমি তো ভদ্রলোককে আগে কখনো দেখিনি বলতে পারি। ইন্সপেক্টর পান্ডেও বিস্মিত হয়েছেন বোঝা গেল। বললেন, তাজ্জব, আগে তাহলে আপনাদের পরিচয় আছে বলতে হয়। কই, আমার তো তা মনে পড়ছে না। কবে আপনার সঙ্গে পরিচয় হয়েছে মিস্টার ভরদ্বাজ? মিস্টার ভোঁসের কথায় আমার বিস্ময় আরো বাড়ল। তাই তো, মেঘনাদ ওকে চিনল কি করে? কিন্তু পরিস্থিতিটা তরল করে দিলেন নাগপতিবাবু। একগাল হেসে বললেন, আরে মশাই, মেঘনাথ বাবু পেশায় হলেন গিয়ে একজন সাংবাদিক। মানুষ দেখলেই তার শরীরে কয়টা আঁচিল আছে তাও বলে দিতে পারে। আহ, নাগপতি বাবু। নাগপতিবাবু কিন্তু মেঘনাদের চাপা বিরক্তিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বললেন, দয়া করে বাধা দেবেন না প্লিজ। টকিং ইজ এ গুড এক্সারসাইজ মশাই। ইন্সপেক্টর পান্ডে মিস্টার ভোঁস সরাসরি প্রসঙ্গ পাল্টে বললেন, আমি তো মশাই ভেবেই পাচ্ছি না কি এমন কারণ থাকতে পারে যে এই এলাকায় একজন নিঃস্ব গুহাবাসী সন্ন্যাসী খুন হন। সন্ন্যাসী হলেও উনি যে নিঃস্ব ছিলেন এই কথাটা আপনি জোর দিয়ে বলতে পারেন মিস্টার ভোঁস? এবার মিস্টার ভোঁস ওর ভারী শরীরটা নিয়ে চকিতে ঘুরে দাঁড়ান মেঘনাদের দিকে। তারপর তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলেন,
আপনি কি বলতে চাইছেন মিস্টার ভরদ্বাজ? মেঘনাদ কিন্তু এতটুকু বিচলিত হয় না, খুব স্বাভাবিক কণ্ঠে বলে, সেটা না হয় ক্রমশ প্রকাশ্যই রইল। আই সি। মিস্টার ঘোষ ভেতরে ভেতরে যে রাগে ফুঁসছেন তা বেশ বোঝা গেল। কয়েক মুহূর্ত মেঘনাদের ওপর দৃষ্টিটা রেখে তারপর ইন্সপেক্টর পান্ডের দিকে ফিরে বললেন, আপনি কি আমার সঙ্গে একটু গুহার বাইরে আসতে পারবেন মিস্টার পান্ডে? ইন্সপেক্টর একটু বিব্রতভাবে মেঘনাদের দিকে তাকাতেই মেঘনাদ বলল, মিস্টার পান্ডে, আমার মনে হয় মিস্টার ভোঁস আপনাকে বিশেষ জরুরি কিছু বলতে চাইছেন, এবং সেটা বোধহয় সকলের সামনে বলাটা ঠিক হবে না। উত্তরে মিস্টার ঘোষ শুধু নাক দিয়ে ফত করে একটা শব্দ করলেন। এরপর ওরা দুজনে গুহার বাইরে যেতেই মেঘনাদ আমার দিকে তাকিয়ে বলল, মিস্টার ভোঁস ইন্সপেক্টর পান্ডেকে কি বলতে গুহার বাইরে নিয়ে গেলেন অনুমান করতে পারিস অর্ণব? না, ঘাড় নাড়লাম। তুই পারিস? পারি, কিন্তু সেটাও ক্রমশ প্রকাশ্য। মেঘনাদের গলার স্বর এবারও হেঁয়ালি বলেই মনে হলো আমার। ইতিমধ্যে প্রায় 36 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো স্বামী ধর্মপাদের হত্যা রহস্যের মীমাংসার পথে বিন্দুমাত্র এগানো গেছে বলে মনে হয় না। বরং কতগুলো অদ্ভুত ব্যাপার যেন জড়িয়ে গিয়ে সমস্ত পরিস্থিতিটাকেই ধোঁয়াটে করে তুলেছে। এমনকি মেঘনাদের চালচলনও আজ পর্যন্ত কখনো এত রহস্যময় মনে হয়নি আমার। এবার রাজগিরে আসার পরের মুহূর্ত থেকেই ও আমার কাছে কেমন যেন দূরের মানুষ হয়ে গেছে। ও বলেছে স্বামী ধর্মপাদের অনুরোধেই নাকি ও রাজগির এসেছে, কারণ এখানকার প্রাচীন রত্নগুহার কিংবদন্তি আর সেই সঙ্গে স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর বসু নামধারী অসহায় বৃদ্ধ মানুষটির ডাক উপেক্ষা করতে পারেনি। কিন্তু আমার তো মনে হয়েছে স্বামী ধর্মপাদের কাছ থেকে রত্নগুহায় প্রবেশের সংকেতের অর্থটা পাওয়ার ব্যাপারে ওর আগ্রহ কম ছিল না। আমি যখন বলেছিলাম, মেঘনাদ তুই কিন্তু লোভের ফাঁদে পা দিচ্ছিস, ও আমার কথাটা উড়িয়ে দিয়েছে। কিন্তু তাহলে স্বামী ধর্মপাদের মৃত্যুর পর সন্দেহের তালিকায় ও এলো কেন? ইন্সপেক্টর পান্ডে গতকালই সন্ধ্যাবেলা মেঘনাথকে থানায় ডেকে পাঠিয়ে অনুরোধ করেছেন আগামী কয়েকটা দিন যেন তার অনুমতি না নিয়ে ও রাজগীর ছেড়ে না যায়। এর অর্থ কি? জটিলতা আরও আছে। আজ সকালে অন্যান্য দিনের মতোই যখন নাগপতিবাবুর সঙ্গে কুণ্ড থেকে ফিরছি, পথে মিস্টার ঘোষের সঙ্গে দেখা। ভদ্রলোক জিপ থামিয়ে নিজেই আলাপ করলেন। কথায় কথায় যা শোনালেন তা শুনবো আশা করিনি। সন্ন্যাসী ধর্মপাদকে যে রাতে হত্যা করা হয়, মেঘনাদ নাকি সেই রাতে সেই গুহায় ঢুকেছিল। মিস্টার ঘোষ নিজে দেখেছেন। শুনেই ব্যাপারটা নিজের মনে মিলিয়ে নিয়েছি। সে রাতে সত্যিই মেঘনাদ একা একা বাইরে বেরিয়ে অনেক রাতে হোটেলে ফিরেছে। প্রশ্ন করেও কোনো সদুত্তর পাইনি তখন। কিন্তু কথাটা শুনেই আমি মিস্টার ঘোষকে জিজ্ঞেস করলাম, অত রাতে উনিই বা সেখানে ছিলেন কেন? মিস্টার ঘোষ আচমকা আমার কাছ থেকে বোধহয় প্রশ্নটা আশা করেননি, তাই একটু ঢোঁট গিলে জবাব দিলেন তিনি নাকি গিয়েছিলেন বন বিভাগের জরুরি তদারকে। কিন্তু সে তদারকের প্রয়োজন কি গভীর রাতেই পড়ে? অর্ণব, তুই আমায় সন্দেহ করিস? ডায়েরির পাতা থেকে চমকে মুখ তুলে দেখি মেঘনাদ আমার পিছনে কখন এক সময় এসে দাঁড়িয়েছে। ডায়েরি লেখায় এত ব্যস্ত ছিলাম যে বিন্দুমাত্র টের পাইনি। জবাব দিচ্ছিস না যে? মেঘনাদের মর্মভেদী দৃষ্টির সামনে এবার আমতা আমতা করি। ইন্সপেক্টর পান্ডে কিন্তু তোকে রীতিমতো সন্দেহ করতে শুরু করেছেন। হ্যাঁ জানি, কিন্তু মিস্টার ভোঁসই ওর মনে সেই সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু সন্দেহটা কি নেহাতি অমূলক? কথাটা বলতেই মেঘনাদ এবার কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকালো। বলল, কি বলতে চাস? দুর্ঘটনার রাতে তুই সন্ন্যাসী গুহায় প্রবেশ করেছিলি, এ কথা কি মিথ্যে? এবার আর আমি কোনো রাগঢাক করি না। না, মিথ্যে নয়। তাহলে এ কথা তুই আগে আমায় জানাসনি কেন? কারণ প্রয়োজন হয়নি। মেঘনাদের কণ্ঠস্বরে এতটুকু পরিবর্তন নেই, কিন্তু সেটা আমার জানা প্রয়োজন। নিজেকে যতদূর সম্ভব শক্ত করে আমি বলার চেষ্টা করি, ভুলে যাসনি মেঘনাদ, এখানে তোর সঙ্গে
আমার ব্যক্তিগত সম্মানও জড়িয়ে আছে। কিন্তু আরও কিছু বলতে গিয়েও মেঘনাদের চোখের দিকে তাকিয়ে কেমন যেন গুটিয়ে গেলাম মনে মনে। ওর দু চোখে যেন আগুন লেগেছে। কয়েক সেকেন্ড আমার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল ও। তারপর ধীরে ধীরে বলল, অর্ণব, ইন্সপেক্টর পান্ডে আমার রাজগীর ছেড়ে যেতে বারণ করলেও তোর ওপর হুকুম জারি করেননি। ইচ্ছে করলেই তুই আগামীকালই নিজের ব্যক্তিগত সম্মান নিয়ে রাজগীর ছেড়ে চলে যেতে পারিস। বলেই আর দাঁড়ালো না, নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি শুধু বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম ওর দিকে। মেঘনাদ যে ভেতরে ভেতরে এত কঠিন, এ পরিচয় এমনভাবে আগে কখনো পাইনি। এই গুণটা মেঘনাদের বরাবরই আছে। খুব রেগে গেলেও শেষ পর্যন্ত সংযম হারায় না। এক্ষেত্রেও তাই হলো। এদিন রাতেই খাওয়া দাওয়ার পর হোটেলে নিজের ঘরে ঢুকে মেঘনাদ অসমাপ্ত প্রসঙ্গটি তুলে তার গোপন বার্তাটি আমার কাছে প্রকাশ করলো। মেঘনাদ জানালো, যে রাতে স্বামী ধর্মপাদ মারা যান সেদিন সকালেই তিনি মেঘনাদকে বলেছিলেন তার পরের দিন তিনি মেঘনাদকে রত্নগুহার প্রবেশের সংকেতের অর্থলিপিটা দেবেন। কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই নানা কারণে মেঘনাদের মনে হয়েছিল ও রাতটা প্রফেসর বসুর পক্ষে ভালো যাবে না। নেকড়ে আর হায়নার দল যে ইতিমধ্যেই ওর চারপাশে ঘুরতে শুরু করেছে সেই ইঙ্গিত মেঘনাদ আগেই পেয়েছিল। এদিন রাতে মেঘনাদ একা সন্ন্যাসীর গুহায় গিয়েছিল স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর বসুকে সাবধান করে দিতে, কিংবা সম্ভব হলে ওকে গুহা ছেড়ে অন্য কোথাও যেতে রাজি করাতে। এই পর্যন্ত শুনে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুই যখন যাস প্রফেসর বসু তখন জীবিত ছিলেন? হ্যাঁ। সংকেত লিপিটা কি ওই সময় তোকে দিয়েছিলেন? প্রশ্নটা খুব দুরু দুরু বক্ষে ছুঁড়ে দিই। হ্যাঁ, দিয়েছিলেন। মেঘনাদ উত্তরটা খুব নির্বিকারভাবে দিলেও আমি ভীষণভাবে চমকে উঠলাম। তার মানে সেই আলিবাবার গুপ্তধন অর্থাৎ রাজা বিম্বিসারের রত্নভাণ্ডারের প্রবেশের সংকেতলিপি এখন তোর কাছে? হ্যাঁ। আমার মাথার মধ্যে কেমন যেন ঝিঁঝি পোকার ডাক শুরু হয়ে গেছে। ওরই মধ্যে বললাম, কিন্তু সংকেতলিপি যদি তুই আগেই পেয়ে থাকিস তবে তিনি খুন হলেন কেন? এর উত্তরের জন্যে আরো কটা দিন অপেক্ষা কর অর্ণব। বলতে বলতে হঠাৎ মেঘনাদ ঘরের ভেজানো দরজাটার দিকে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? দাঁড়াও বলছি। আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এলাম। কই, কেউ তো নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বোর্ডাররা যে যার ঘরে ঢুকে পড়েছে। এমনকি কোনো হোটেল বয়কেও দেখা যাচ্ছে না। একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে সিঁড়ির কাছটাতে, তবে মনে হলো সামনে সিঁড়িটা দিয়ে কে যেন দ্রুত ওপরের তলায় উঠে গেল। কেউ কি আমাদের দরজায় এসে আড়ি পেতেছিল? কে সে? ঘরে ঢুকে দেখি মেঘনাদ নির্বিকার ভঙ্গিতে খাটের ওপর ব্যালিশে হেলান দিয়ে রয়েছে। একটু আগের সেই উত্তেজনা কিছুমাত্র ওর মধ্যে নেই। আমি কিছু বলার আগেই ছোট্ট পার্সটা থেকে দুটো টিকিট বের করে অপ্রত্যাশিতভাবে বলল, নালন্দা ট্যুরিস্ট বাসের দুটো টিকিট কেটেছি। আগামীকাল সকাল 10টায় বাস ছাড়বে, তৈরি থাকিস। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি দেখে ও বলল, ও, এখানে এসে থেকে তোর তো বিশেষ কোথাও ঘোরা হয়নি, তাই। সত্যিই কি শুধু তাই? মেঘনাদকে বুঝে ওঠা সত্যিই বড় মুশকিল। তবু বললাম, দুটো টিকিট কেন? নাগপতিবাবু যাবেন না আমাদের সঙ্গে? আসলে উনি না থাকলে কোনো যাত্রাই যেন ঠিক জমে না। জিজ্ঞেস করেছিলাম। মেঘনাদ হাই তুলল। উনি বললেন নালন্দা থেকে বেশ কয়েকবার ঘুরে এসেছেন, তবে আগামীকাল এই সময় উনি যাচ্ছেন অন্য বাসে, গয়া আর বুদ্ধ গয়া দেখতে। কিন্তু যাবার আগে ইন্সপেক্টর পান্ডের অনুমতি নিয়েছিস তো? ততক্ষণে মেঘনাদের নাসিকা গর্জন শুরু হয়ে গেছে। পরদিন সকালে বাস গুমটিতে এসে যখন হাজির হলাম, বেলা 10টা বাজতে তখনও আধ ঘন্টা দেরি আছে। ইতিমধ্যে স্থানটা জনাকীর্ণ হয়ে উঠেছে। ষাট ষাট ট্যুরিস্ট বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এক একটার গন্তব্য এক এক জায়গায়। কোনোটা যাবে নালন্দা, কোনোটা গয়া, কোনোটা বা পাটনা। মেঘনাদ বলল, হাতে কিছুটা সময় রয়েছে, চল বরং এক রাউন্ড চা হয়ে যাক। চায়ের স্টলটার দিকে এগোতেই নাগপতিবাবুর সঙ্গে দেখা। উনিও আজ চলেছেন গয়া বুদ্ধ গয়া দর্শনে। আমাদের দেখেই একগাল হেসে বললেন,
হ্যালো মিস্টার যুগলবন্দি। হেসে বললাম, ব্যাপার কি, আমাদের অমন বিদঘুটে নামে ডাকতে শুরু করলেন কেন? উনি বললেন, দেখুন, এই সঠিক উপমা সঠিক সময়ে সঠিক স্থানে আর সঠিকভাবে প্রয়োগ করায় আমার প্রজ্ঞার পরিচয় তো আপনারা আগেও পেয়েছেন। সঠিকভাবেই স্বীকার করছি, কিন্তু কিন্তু নয় মশাই, এ আপনাদের দুটিকে দেখে আমার সেই কথাই মনে হয়, যেন রবিশঙ্করের সেতার আর আলী আকবরের শরৎ। বাহ বাহ বাবা! এবার মেঘনাদ আর আমি দুজনেই একসঙ্গে হেসে উঠলাম। মেঘনাদ হাসতে হাসতেই বলল, নাগপতি বাবু আজ খুব মুডে আছেন দেখছি। আমি মশাই সব সময় মুডে থাকি বলেই নিজের পেটে হাত রেখে বললেন, যদি অবশ্য এই পেটটা ট্রাবল না দেয়। আর এবারে আপনার এখানে থাকার টার্গেট শেষ হতে কদিন বাকি? আমি জিজ্ঞেস করলাম। আর দিন 3-4। ওদিকে সোডা ওয়াটার ফ্যাক্টরির কথাটাও তো ভাবতে হবে। তবে মশাই, এবার কুণ্ডের জলটা বেশ কাজ দিয়েছে। গত কদিন যাবৎ এ চোঁয়া ঢেকুর, বদহজম, পেট কামড়ানি, নাথিং। সত্যি মিরাক্কেল মশাই। সে তো আপনি প্রমাণ করেই ছাড়লেন। তা আপনার বাস কোনটি? ওই যে খুকুমণি। একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা লাক্সারি বাস দেখিয়ে দিলেন নাগপতিবাবু। তারপর হঠাৎ এদিক ওদিক তাকিয়ে মেঘনাদের আরেকটু কাজ ঘেঁষে এসে বললেন, আপনার সঙ্গে একটা সিরিয়াস কথা আছে মেঘনাদ বাবু। মেঘনাদ না হেসে পারল না, বলল, বলেন কি, একেবারে সিরিয়াস কথা? তবে তো আগেই শুনতে হচ্ছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, অর্ণব, তুই বরং স্টলটায় গিয়ে চট করে 3 ভাঁড় চা এখানেই দিয়ে যেতে বল। চায়ের অর্ডার দিয়ে ফিরে দেখলাম মেঘনাদ আর নাগপতিবাবু একটা বড় গাছের নিচে একটা বড় পাথরের ওপর দিব্যি জমিয়ে বসে আছেন। নাগপতিবাবু বলছিলেন, কথাটা হলো গিয়ে এখানকার বন বিভাগের সহ অধিকর্তা মিস্টার ভোঁস সম্পর্কে। কেন, কি করেছেন তিনি? নাগপতিবাবু মেঘনাদের আরেকটু কাছাকাছি সরে এসে বললেন, আপনার সঙ্গে কি ওর কোনো মতবিরোধ বা এ জাতীয় কিছু ঘটেছে নাকি? কেন বলুন তো? ভদ্রলোক কদিন যাবৎ নানাভাবে আপনার সম্পর্কে খবরাখবর জেনে বেড়াচ্ছেন। মানে আপনি কখন হোটেল থেকে বেরোন, কোথায় যান। বলতে বলতে নরপতিবাবুর কণ্ঠস্বর কেমন রহস্যময় হয়ে উঠতে লাগলো। গতকাল সন্ধ্যাবেলা হোটেলের এক ছোকরাকে চুপি চুপি জিজ্ঞাসাবাদ করছিলেন দেখলাম। অন্ধকারে আমি যে পাশেই ছিলাম বোধহয় টের পাননি। শুনতে শুনতে ভাবছিলাম, একেই বলে সঙ্গদোষ। নাগপতিবাবুকে পর্যন্ত মেঘনাদ গোয়েন্দা না করে ছাড়ল না। মেঘনাদ কিন্তু বেশ গাম্ভীর্য বজায় রেখেই কিছুক্ষণ ভাবনার ভান করলো। তারপর বলল, এমনও তো হতে পারে মিস্টার ভোঁসের আমাকে হঠাৎ ভীষণ পছন্দ হয়ে গিয়েছে। আমায় অবিবাহিত জেনে ওর বোনের সঙ্গে বিবাহ দেবার কথা ভেবেই। নাগপতিবাবুর বিমূঢ় মুখটার দিকে তাকিয়ে মেঘনাদ আর বাকিটা শেষ করলো না। নাগপতিবাবু ওইভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর মেঘনাদের কৌতুকটা হজম করে বললেন, আপনার মশাই জবাব নেই। তা পাত্র হিসাবে শ্যালকটির পরিচয় জানাও তো আপনার দরকার। তার পরিচয়টা কি শুনবেন? মেঘনাদ এবার নাগপতিবাবুর দিকে তাকিয়ে সরাসরি বলল, মিস্টার ভোঁসের প্রকৃত নাম নগেন বসু। বোস টাইটেলটা উনি যে কোনো কারণেই হোক বিকৃত করে ভোঁস করেছেন। যেমন করে রায় থেকে রে, মিত্র থেকে মিটার। আমি লক্ষ্য করলাম নাগপতিবাবুর চোখ দুটো ততক্ষণে বিস্ময়ে রসগোল্লার আকার ধারণ করতে শুরু করেছে। মেঘনাদ বলে চলে, আর এও নিশ্চয়ই জেনেছেন মিস্টার ভোঁস এখানে বদলি হয়ে এসছেন এই 2 মাস হলো। এবং এই পর্যন্ত বলেই হঠাৎ থমকে গেল মেঘনাদ। তারপর যেন নিজেকে শুনিয়েই বলল, না, আপাতত এর থেকে বেশি কিছু বলা যাবে না। নাগপতিবাবু শুনতে শুনতে ততক্ষণ খাড়া হয়ে দাঁড়িয়ে পড়েছেন। মেঘনাদের কথা শেষ হলে ওর হাত দুটো চেপে ধরে বললেন, মশাই, আপনি কি জ্যোতিষ চর্চা করেন? না, বড় চর্চা।
বলেই নাগপতিবাবুর ভ্যাপাচাকা খাওয়া মুখটার দিকে তাকিয়ে নিয়ে মেঘনাদ বলল, পেশা আমার সাংবাদিকতা, অর্থাৎ পরের হাঁড়ির খবর রাখাই আমার কাজ। এদিকে চা এসে গেছে, ওদিকে নাগপতিবাবুর খুকুমনিও হাঁক ডাক শুরু করে দিয়েছে। সুতরাং আর অপেক্ষা না করে ভাঁড় হাতেই বাসের দিকে দৌড়ালেন উনি। আমরাও চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে এগিয়ে গেলাম আমাদের জন্য নির্দিষ্ট বাসের দিকে। বাসে যেতে যেতে মেঘনাথকে জিজ্ঞেস করছিলাম মিস্টার ভোঁস সম্পর্কে এত তথ্য ও সংগ্রহ করলো কখন। মেঘনাথ হেসে জবাব দিয়েছে, চোখ আর মনটা খোলা রাখলে যে কোনো ব্যাপারই জানা অসম্ভব নয়। আমি জিজ্ঞেস করেছি, মিস্টার ভোঁস, যার আসল নাম নাকি নগেন বসু, তার সঙ্গে স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর সদাশিব বসুর কোনো রক্ত সম্পর্ক আছে নাকি? মেঘনাদ সংক্ষেপে শুধু বলেছে, সেরকমই তো শুনেছি। নালন্দা দেখে আমাদের ফিরতে সন্ধ্যা উতরে গেল। বাস হোটেলের সামনেই নামিয়ে দিয়ে গেল আমাদের। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, বেশ ক্লান্ত পদক্ষেপেই হোটেলে পা দিলাম। কিন্তু ঘরের সামনে এসেই চমকে উঠলাম। ঘরের তালা খোলা, দৌড়ে ভেতরে ঢুকলাম। এ কি, সারা ঘর লণ্ডভণ্ড, সুটকেসের তালা ভাঙা, ভেতর থেকে জামা প্যান্ট কাগজপত্র সব বাইরের মেঝেতে ছুঁড়ে ফেলা হয়েছে, বিছানা বালিশও ওলট পালট। মেঘনাথ বলল, কোনো মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। তারপরই তালা খোলা সুটকেসটার মধ্যে কি যেন খুঁজে উঠে দাঁড়িয়ে বলল, যা ভেবেছি সেই একটা জিনিসই শুধু খোয়া গেছে। কি সেটা? রাজা বিম্বিসারের রত্নগুহায় প্রবেশের সংকেতলিপির পাঠোদ্ধার করা কাগজটা। কি সর্বনাশ! শুনেই আমার মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, এটাই আমি আশা করেছিলাম। মেঘনাথ কিন্তু খুব সহজভাবেই বলল, আশা করেছিলাম মানে? তুই জানতিস চুরি হবে? জানতাম। মেঘনাদের কণ্ঠস্বর একই পর্দায় বাঁধা। তা সত্ত্বেও তুই সাংকেতিক লিপিটাকে এখানে রেখে গিয়েছিলি? আর আমি নিজেকে যেন সামলাতে পারছি না। আশ্চর্য, মেঘনাদের দু চোখে চকচক করছে কৌতুক। একটু বাদে ধীরে ধীরে বলে, এটা এখানে এলো কি করে? জঙ্গলে বাঘ শিকারের সময় শিকারী মাচার নিচে আস্ত ছাগল বেঁধে রাখে, জানিস তো? বলতে বলতেই হঠাৎ মেঝে থেকে কি একটা কুড়িয়ে নেয় মেঘনাদ। এটা এখানে এলো কি করে? আধপোড়া চুরুটের টুকরো, দামি হাভানা ব্র্যান্ড। এই চুরুট এ হোটেলের একজনকেই খেতে দেখেছি, কিন্তু ওপরতলার সেই রিটায়ার্ড ট্যুরিস্ট ভদ্রলোকটি তো গত দুদিনের মধ্যে এ ঘরে পা দেননি। আর চুরুটের টুকরোটা যে এ ঘরে আজ সকালেও ছিল না, এ আমি হলফ করে বলতে পারি। বললাম, মেঘনাদ, আমার মনে হয় হোটেলের ম্যানেজারকে একবার খবর দেওয়া দরকার। না, দরকার নেই। কি বলছিস তুই? ঘরের মধ্যে থেকে ওই অমূল্য জিনিসটা চুরি হয়ে গেল। বলতে বলতে মেঘনাদের চোখের ওপর চোখ পড়তে থমকে যাই। এই দৃষ্টি আমার চেনা। মেঘনাদ ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এসে বলে, আয়নায় টোপ গেড়েছে অর্ণব। টোপ? হ্যাঁ, টোপ। যেটা ঘরে রেখে গিয়েছিলাম সেটা আসল নয়, আমারই তৈরি জাল সংকেত লিপি, ঝুঠো কাগজ। আমি ফ্যাল ফ্যাল করে মেঘনাদের দিকে তাকিয়ে আছি দেখে মেঘনাদ এবার আমায় একটা ঝাঁকুনি দিয়ে বলল, চল, এক্ষুনি যেতে হবে। কোথায়? থানায়। থানায় ঢুকে অবাক হলাম। আমাদের হোটেলের ওপরতলার ঘরের সেই রিটায়ার্ড ট্যুরিস্ট ভদ্রলোকটিকে এখানে ইন্সপেক্টর পান্ডের টেবিলের সামনে বসে থাকতে দেখব, এটা মোটেই আশা করিনি। মেঘনাদের দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ওর মনের ভাব আমার থেকে খুব একটা পৃথক নয়। ইন্সপেক্টর পান্ডে আমাদের সরবই অভ্যর্থনা জানালেন। আসেন আসেন মেঘনাথ বাবু। অর্ণব বাবু, নমস্তে। আমার মনে হচ্ছিল খুব জলদি এই কোতোয়ালিতে আপনার পায়ের ধুলো পড়বে। এরকম মনে হওয়ার কারণ? মেঘনাদ একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, স্রেফ টেলিপ্যাথি মশাই। ইন্সপেক্টর পান্ডেকে দেখে মনে হলো ওর ভেতরে কি একটা চাপা রহস্য খেলা করছে। আপনার টেলিপ্যাথির জোর আছে স্বীকার করছি, তা রুস্তমজিকেও কি স্রেফ টেলিপ্যাথির জোরেই এখানে টেনে আনলেন?
মেঘনাদ কেমন যেন তীর্যক কৌতুকে কথাটা ছুঁড়ে দেয়। ইন্সপেক্টর বলেন, হ্যাঁ, ইনি তো আপনাদের একই হোটেলের প্রতিবেশী। তা রুস্তমজি এখানে কি মনে করে? মেঘনাদ একটা সিগারেট ধরায়। থানায় লোকে কি কারণে আসে বলুন? উত্তরটা ইন্সপেক্টর পান্ডে দিলেন। আজ দুপুরের দিকে কে বা কারা ওর ঘরে তালা ভেঙে ঢুকে তছনছ করে গেছে। আশ্চর্য, এমন তো হবার কথা নয়। আমার কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত শোনালো। রুস্তমজি, সেই সময় আপনি ছিলেন কোথায়? প্রশ্নটা মেঘনাদের। রুস্তমজি একটু ইতস্তত করে ভাঙা ভাঙা গলায় বললেন, মানে টাঙ্গায় চড়ে একটু গিয়েছিলাম ওই ওল্ড রাজগীর ফরেস্টে। জায়গাটা আপনাকে রোজই টানে দেখছি। মেঘনাদ নিবিষ্ট মনে সদ্য ছাড়া সিগারেটের ধোঁয়ার রিং পর্যবেক্ষণ করতে করতে বলল, হ্যাঁ, মানে ওই মাইথোলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ইন্টারেস্টটা আমার একটু বেশি আছে। এই রাজগীরেই তো 4 টাইমস এলাম। রুস্তমজি আরো কিছুটা আমতা আমতা করে বললেন। 4 টাইমস? মেঘনাদ মনে মনে পুনরাবৃত্তি করলেও আমার কান এড়ালো না। তারপরই মেঘনাদ রুস্তমজির দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি দেখেছেন আপনার ঘর থেকে কি খোয়া গেছে? সেটাই তো আশ্চর্য মশাই। ইন্সপেক্টর পান্ডেই উত্তরটা দিলেন। চোর ঘরে এসে ঘর লন্ডভন্ড করে গেল, অথচ কি চুরি হলো তা উনি টের পেলেন না। রুস্তমজি কাঁচুমাচু ভাবে কি একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই মেঘনাদ বলল, রুস্তমজি, আমি বলতে পারি আপনার কি খোয়া গেছে। 1 প্যাকেট হাভানা চুরুট। ইন্সপেক্টর পান্ডে অবাক হয়ে তাকিয়ে বললেন, স্রেফ চুরুট? রুস্তমজি তখনও ইতস্তত করছেন দেখে মেঘনাদ এবার দৃঢ় কণ্ঠে বলল, ঠিক বলেছি কি না? ইয়েস, ইয়েস, ইয়েস মেঘনাথ বাবু। রুস্তমজি এবার ঘাড় নাড়েন। আপনি ঠিকই বলেছেন, চুরুটের প্যাকেটটা আমার আজ বিকাল থেকে মিসিং। ওটা তো ঘরেই ছিল। ইন্সপেক্টর পান্ডে অবাক হয়ে তাকিয়ে থাকে রুস্তমজির দিকে। স্বভাবতই এ ধরনের চুরির কথা উনি আগে কখনো শোনেননি, কিন্তু এর মধ্যে কোনো চাল নেই তো। মানে শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা, অর্থাৎ আমাদের ঘরে অসাবধানে হাভানা চুরুট ফেলে যাওয়ার ব্যাপারটা ম্যানেজ করতেই। মেঘনাথ ততক্ষণ উঠে দাঁড়িয়েছে। ইন্সপেক্টরকে ও বলল, রুস্তমজির ডায়েরি নেওয়া কি আপনার শেষ হয়েছে? কেন বলুন তো? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মনে হচ্ছে কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। কি করে বুঝলেন? টেলিপ্যাথি। মেঘনাথ ঠোঁট চেপে হেসে বলল, ঠিকই বলেছেন। তারপর রুস্তমজির দিকে ত্যাগচাভাবে তাকিয়ে বলল, তবে বেশি সময় নেব না, কারণ আমি জানি রুস্তমজির বক্তব্য এখনো কিছু বাকি থেকে গেছে। সেটা আপনি জানলেন কি করে? ইন্সপেক্টর পান্ডের কথাটা শেষ হবার আগেই মেঘনাদ ইন্সপেক্টরের কথার ভঙ্গিতেই তার কথাটা ফিরিয়ে দিয়ে বলল, ওই যে টেলিপ্যাথি। এবার আমরা সবাই একসঙ্গে হেসে উঠলাম, শুধু রুস্তমজি ছাড়া। নাগপতিবাবু কলকাতায় ফিরছেন। ওকে স্টেশনে তুলে দিতে এসেছি আমি আর মেঘনাদ। ভদ্রলোক কদিন আমাদের পাশে থেকে বেশ জমিয়ে দিয়ে গেলেন। বিশেষত উনি না থাকলে আমার সময়টা তো খুবই খারাপ যেত, কারণ মেঘনাদের সঙ্গী হয়ে এবার রাজগীরে এসেছিলাম বটে, কিন্তু এসে অবধি তো সন্ন্যাসীর গুহা রহস্য নিয়েই বেশিরভাগ সময়টাও মেতে থেকেছে। এ সময় নাগপতিবাবুই যা সঙ্গ দিয়েছেন। আর মানুষটা এমনিতে যত বাতিগ্রস্তই হন না কেন, মানুষকে যে কোনো সময়ে মাতিয়ে রাখবার যে বিশেষ ক্ষমতা রাখেন তা তো একদিনই টের পেয়েছি। নাগপতিবাবুর ফেরাটাও একটা নাটক। এই সাত সকালে শরীরে পোশাক যা চাপিয়েছেন, মনে হচ্ছে এভারেস্ট না হোক তার কাছাকাছি কোনো জায়গা থেকে যাত্রা করেছেন। ওভারকোট, মাফলার, হনুমান টুপি, মোজা, বুট জুতো কিছুই বাকি নেই। একা মানুষটার জন্য গোটা 7 লটবহর, তার মধ্যে গোটা দিনে কুঁজো। গোটা 4 কুলির মাথায় মালপত্র তুলে রীতিমতো কলরব করতে করতে উনি স্টেশনে ঢুকলেন। কুলিদের কড়া গলায় হুকুম দিলেন,
ट्रेन কিন্তু স্টেশনে যেমনি आएगा ओमनी এসে একসাথ মালপত্র তুলে দেगा বুঝা है। কুলিরা তো মুচকি হেসে हाँ बाबू। বলতে বলতে মাথা নেড়ে চলে গেল। নাগপতিবাবুর হিন্দির দৌড় দেখে অতি বড় হিন্দি বিশারদও লজ্জা পাবে। নাগপতিবাবু হাঁপাতে হাঁপাতে স্টেশনের একটা ফাঁকা বেঞ্চে বসে বললেন, ওহ, সব মালপত্র গুছিয়ে নিয়ে যাবার ঝামেলা কি কম। তারপর পুজো থেকে এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে খেয়ে বললেন, আহ, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। মেঘনাদ বলল, আপনি কি এই 3টে কলসিতে এখানকার কুণ্ডের জল ভরে নিয়ে যাচ্ছেন নাকি? এ তো আমি প্রতি বছরই নিয়ে যাই মেঘনাথ বাবু, বিশেষ প্রক্রিয়ায় রেখে সারা বছর অন্য জলের সঙ্গে মিশিয়ে খাই। নাগপতিবাবু মাফলারের ফাঁসটা একটু আলগা করতে করতে বললেন। আমি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম আপনার সোডা ওয়াটার ফ্যাক্টরিতে সোডা ওয়াটারের বদলে ওই জলই সাপ্লাই করতে চাইছেন। নাগপতিবাবু হা হা করে হেসে বললেন, তা করলেও খদ্দের ঠকবে না, এ আপনাকে বাজি রেখে বলতে পারি অর্ণব বাবু। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের হুইসল শোনা গেল। ধীর গতিতে ট্রেনটা ঢুকতে শুরু করেছে স্টেশনের মধ্যে। স্টেশনের লোকজনের ব্যস্ততাও বেড়ে গেছে চকিদের মধ্যে। এর মাঝে যেন নাগপতিবাবুর হাঁকটাকটাই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। 4 জন কুলি এসে মাল ধরে টানাটানি করে মাথায় তোলে। নাগপতিবাবু ট্রেনের দিকে পা বাড়াবার আগে আর একবার পিছু ফিরে বললেন, অর্ণব বাবু, মেঘনাথ বাবু, কলকাতায় ফিরে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিতে ভুলবেন না যেন। বললাম, ভাববেন না, এমনি না যাই পেটের গন্ডগোল তো কোনো না কোনো দিন হবেই, তখন না হয়। নাগপতিবাবু আমার কথা শেষ হবার আগেই হেসে উঠলেন। তারপর কুলিদের তাড়া লাগিয়ে ট্রেনটার দিকে এগিয়ে গেলেন। কিন্তু নাগপতিবাবু ট্রেনে চড়া হলো না। তার আগেই জনা কয়েক লোক এসে ঘিরে ধরল ওকে। সকলেরই পরনে সাধারণ পোশাক। ওদের মধ্যে ইন্সপেক্টর পান্ডেও রয়েছেন। তবে কি ওরা সবাই সাদা পোশাকে পুলিশের লোক? কিন্তু এ সময়ে পুলিশ কেন? ইন্সপেক্টর পান্ডে নাগপতিবাবুর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, দাঁড়ান, এ ট্রেনে আপনার যাওয়া হবে না। এটা কি কোনো রসিকতা নাকি? নাগপতিবাবু দাঁড়িয়ে পড়েছেন। খুব বিস্মিত কণ্ঠে বললেন, যাওয়া হবে না কেন? কারণ আপনার খেলা শেষ হয়ে গিয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার চোখের সামনে হঠাৎ যেন একটা বাজ পড়ল। কয়েক সেকেন্ড থমকে থেকে চেঁচিয়ে উঠলাম, ইন্সপেক্টর পান্ডে, এসব কি বলছেন আপনি? মেঘনাথ, তুই কিছু বল। আমার পাশে দাঁড়িয়ে মেঘনাথ খুব শান্ত কণ্ঠে বলল, ইন্সপেক্টর পান্ডেকে ওর কর্তব্য করতে দে অর্ণব। তার মানে? তার মানে সে রাতে সন্ন্যাসী গুহায় স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর সদাশিব বসুকে নৃশংসভাবে যিনি খুন করেছিলেন, তিনি আমাদের এই পরম রসিক বন্ধু শ্রীমান নাগপতি নাগ। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার মুখ দিয়ে আর কথা সরল না। ইন্সপেক্টর পান্ডে হেসে বললেন, হ্যাঁ, রসিক নাগপতি বাবু, কিন্তু ওর এ রসিকতা বড় নির্মম। নাগপতিবাবুর মুখ চোখের চেহারা ততক্ষণ বদলে গেছে। আমাদের পরিচিত মানুষটা যেন আর নেই। মুখের রেখায় রেখায় ফুটে উঠেছে ক্রোধ, দু চোখে হিংসা। সাপের মতো হিস হিস কণ্ঠে উনি গর্জন করে উঠলেন, এসব চক্রান্ত, এই চক্রান্ত আমি দেখে নেব। আর সেই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটা হুইসল দিয়ে চলতে শুরু করতেই নাগপতিবাবু হঠাৎ ইন্সপেক্টর পান্ডেকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে উঠে পড়ার চেষ্টা করলেন। কিন্তু প্রস্তুত ছিল মেঘনাথ। পিছন থেকে জুটোর এক প্যাঁচে স্টেশনের প্ল্যাটফর্মেই শুইয়ে দিল নাগপতিবাবুকে। এরপর নাগপতিবাবুর আর কিছু করার আগেই ইন্সপেক্টরের হুকুমে জমাদার সুন্দরলাল ঝটপট নাগপতিবাবুর হাত দুটোতে হাতকড়ি পরিয়ে দিল। এখন কাহিনীর যেটুকু বাকি রইল, হত্যাকাণ্ডের কারণ, কৌশল
এবং আনুষঙ্গিক কিছু বিষয় সম্পর্কে জানা। আলোচনা চলছিল থানায় বসে ইন্সপেক্টর পান্ডের ঘরে। বক্তা মূলত মেঘনাদ। শ্রোতাদের মধ্যে আমি আর ইন্সপেক্টর পান্ডে ছাড়াও আছেন রুস্তমজি ও মিস্টার ভোঁস। রুস্তমজি তার ভাঙা ভাঙা বাংলায় বললেন, নাগপতি বাবু ইজ এ জিনিয়াস অ্যাক্টর, কিন্তু উনি হঠাৎ সাধুজিকে মার্ডার করতে চাইলেন কেন? এজন্য হয়তো আমি নিজেও কিছুটা দায়ী, রুস্তমজি। মেঘনাদের কথায় ইন্সপেক্টর পান্ডেও চমকে উঠলেন। আপনি দায়ী? হ্যাঁ, ইন্সপেক্টর পান্ডে। মেঘনাদের কণ্ঠে বিষণ্ণতার ছোঁয়া। রাজগীরে রাজা বিম্বিসার রত্নগুহা সম্পর্কে কিংবদন্তি, বৌদ্ধ সন্ন্যাসী ধর্মপাদ ওরফে প্রফেসর সদাশিব বসুর জীবন কাহিনী, তাঁর সংকেত লিপির অর্থ উদ্ধারের কথা, এসবই আগে থেকেই জানতেন নাগপতিবাবু। শুধু তাই নয়, গত কয়েক বছর যাবৎ তিনি প্রায়ই রাজগীরে এসে প্রফেসর বসুর সঙ্গে দেখা করতেন ওই সংকেত লিপিটা হাতানোর উদ্দেশ্যে। কিন্তু যে কোনো কারণেই হোক, প্রফেসর বসু যখন আমাকে সে সংকেত লিপি দেওয়ার মনোভাব প্রকাশ করলেন, নাগপতিবাবু তা জানার পর থেকে ভেতরে ভেতরে হিংস্র হয়ে উঠলেন এবং বলতে চান সেই রাত্রেই গুহায় ঢুকে প্রফেসর বসুকে খুন করলেন। ইন্সপেক্টর পান্ডে মেঘনাদের অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করলেন। ব্যাপারটা সেই রকমই। মেঘনাদ বলল, কিন্তু মেঘনাদ, নাগপতিবাবুই যে হত্যাকারী এ তথ্য তুই জানলি কি করে? অনেকক্ষণ ধরেই আমার মনে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। মেঘনাদ নড়ে চড়ে বসলো, বলল, হ্যাঁ, এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হত্যার দিন রাত্রে 3 ব্যক্তি পৃথক পৃথকভাবে সন্ন্যাসী গুহায় প্রবেশ করেছিল। একজন হত্যাকারী, দ্বিতীয়জন আমি, আর তৃতীয়জন। বলতে বলতে মেঘনাদ থমকে ঘরের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, সেটা বরং আমার এই যন্ত্রটা থেকেই শুনুন। পাশে রাখা ব্যাগটা থেকে মেঘনাদ একটা ক্যাসেট টেপ রেকর্ডার বার করে সামনের টেবিলের ওপর রাখলো। তারপর আবার বলতে শুরু করলো, সে রাত্রে সন্ন্যাসী গুহায় আমি সবার আগে যাই। সন্ন্যাসী স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর বসু তখনও জীবিত ছিলেন। আমার মন বলছিল সে রাতটা প্রফেসর বসুর পক্ষে ভালো যাবে না। আমি চেয়েছিলাম প্রফেসরকে তখনকার মতো অন্তত কোনো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে, কিন্তু উনি রাজি হলেন না। অবশেষে গুহা ছেড়ে আসার সময় এই টেপ রেকর্ডারটাকে সচল অবস্থায় রেখে আসি ভাঙা গুহার ভেতরে এক বড় পাথরের আড়ালে, এবং পরদিন সকলের অলক্ষ্যে গোপনে সেটা নিয়ে এসেছিলাম। সবাই তাজ্জব হয়ে শুনছিল মেঘনাদের অসাধারণ তৎপরতার কাহিনী। বিপুলদেহী মিস্টার ভোঁস শুধু কেমন যেন অস্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে মনে হলো। ইন্সপেক্টর পান্ডে বললেন, টেপ রেকর্ডারটা চালু করুন মেঘনাথ বাবু। তথাস্তু। দারোগার হুকুম অমান্য করার সাহস রহস্যবেদীরও নেই। মেঘনাদ চাপা কৌতুকে কথাটা উচ্চারণ করে টেপ রেকর্ডার চালু করে দিল। শুনতে পাওয়া গেল সে রাতে গুহায় প্রবেশকারী সেই ব্যক্তির সঙ্গে স্বামী ধর্মপাদের কথোপকথন। ঠাকুরদা, কে? ও নগেন, অপরাধ না, সব অপরাধ আমার। ঠাকুরদা, জানি বাবা তোমায় একদিন অপমান করেছে। তোমার সারা জীবনের সাধনাকে অপমান করে সবটাই তোমার পাগলামি মনে করেছে। কিন্তু সেই জন্য কি আমি দায়ী? আমি তো তখন নিতান্তই ছোট। নগেন, ওই সব কথা আর আমার শুনতে ভালো লাগছে না। কিন্তু ঠাকুরদা, আমি তোমার একমাত্র উত্তরাধিকারী। উত্তরাধিকারী? এতক্ষণে উদ্দেশ্যটা জাহির করে ফেললে দাদু ভাই। না, আমি কাউকে স্বীকার করি না। যাদের সঙ্গে একদিন সব সম্পর্ক শেষ করে দিয়েছি, তাদের আর আমার কাছে কোনো দাবি থাকতে পারে না। বেশ, তাহলে চলেই যাচ্ছি।
কিন্তু আমি আবার আসবো। আহ যাও যাও। মেঘনাদ টেপ রেকর্ডার বন্ধ করে। কেউ কোনো কথা বলে না। মেঘনাদ খুব ধীর কণ্ঠে বলে, আশা করি এই কণ্ঠের অধিকারী ব্যক্তিকে আপনারা সকলেই চিনতে পাচ্ছেন। একজন তো স্বামী ধর্মপাদ, কিন্তু অন্যজন মিস্টার নগেন বসু, স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর সদাশিব বসুর নাতি, যাকে আমরা মিস্টার ভোঁস পরিচয়ে চিনি। মেঘনাদই মিস্টার পান্ডের অসম্পূর্ণ বাক্যটি সম্পূর্ণ করল। একজন তো স্বামী ধর্মপাদ, কিন্তু অন্যজন। মিস্টার ভোঁস আমতা আমতা করে কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু মেঘনাদ তার আগেই বলল, আপনার উতলা হওয়ার কোনো কারণ নেই মিস্টার ভোঁস। সে রাত্রে অন্য যে উদ্দেশ্যেই গুহায় প্রবেশ করে থাকুন, টেপ রেকর্ডারটা অন্তত এ কথাই বুঝিয়ে যাচ্ছে যে প্রফেসর বসুর হত্যাকারী আপনি নন। বলতে বলতে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে মেঘনাদ বলল, ইন্সপেক্টর পান্ডে, আশা করি এবার বুঝতে পেরেছেন সে রাত্রে গুহায় আমার উপস্থিতির কথা মিস্টার ভোঁস কিভাবে জেনেছিলেন। মিস্টার পান্ডে আপন মনি গোঁফ চুমড়লেন। তাহলে এবার মিস্টার ভোঁস গুহা থেকে বেরিয়ে যাওয়ার পর যে তৃতীয় ব্যক্তি সেই গুহায় ঢুকেছিল তার সংলাপ শুনুন। মেঘনাদ আবার টেপ রেকর্ডার চালু করে। কে? আমি নাগপতি। ও, তুমি আবার এসেছো? আহ আমি তো বহুবার বলেছি, রত্নগুহার সংকেত লিপি আমি তোমায় দেব না। কিন্তু ওটা যে আমার চাই প্রফেসর। কোন অধিকারে? যদি বলি যে অধিকারে মেঘনাদ ভরদ্বাজ আপনার কাছ থেকে ওটা পাবার প্রতিশ্রুতি পেয়েছে। ও, তাহলে তুমি সব খবরই রাখো, কিন্তু এ কথাও জেনে রাখো, একমাত্র সেই এ জিনিস পাওয়ার যোগ্য অধিকারী। না, বছরের পর বছর ধরে বারবার আমি আপনার কাছে এসেছি শুধু এই একটি কারণে। তুমি লোভী, প্রতারক। আর আপনি বেড়াল তপস্বী। নাগপতি। যদি বলি সংসারের প্রতি হতাশায় বাধ্য হয়ে আপনি সর্বত্যাগীর ভেগ ধরেছেন। আমি আপনার সব ইতিহাস জানি প্রফেসর বোস। তুমি দূর হও। সংকেত লিপি না নিয়ে নয়, আমি দেব না। দিতে বাধ্য হবেন। কি করবে তুমি? আমায় খুন করতে চাও? যদি দরকার হয় তাহলে না হয় খুনই করব। আমায় তুমি বৃথা ভয় দেখাবার চেষ্টা করছো, মূর্খ। আমি জানতে চাই কোথায় রেখেছেন সেটা। পাবে না, কিছুতেই পাবে না। খুঁজে যাও সারা রাত। প্রফেসর বোস, এই শেষবার বলছি। নাগপতি, তুমি মরবে লোভের আগুন আর অভিশাপে। পালাও, পালিয়ে যাও। যাব, কিন্তু তার আগে তোমাকেও পাঠিয়ে দিয়ে যাই তোমার তথাগতের কাছে। মেঘনাদ টেপ রেকর্ডার বন্ধ করে। উপস্থিত কারুর মুখে কোনো কথা নেই। আমি প্রথম নীরবতা ভাঙি। হ্যাঁ রে মেঘনাদ, নাগপতিবাবুকে হত্যাকারী হিসাবে তো অনেক আগেই গ্রেপ্তার করা যেত। দাবার শেষ কিস্তির চালটা কি সময়ের আগে দেওয়া যায় বন্ধু? মেঘনাদ বিষণ্ণ হাসি হাসল। তাছাড়া এ হত্যাকাণ্ডের আরো কিছু প্রমাণসূত্র ও অন্য কারোর কোনো ভূমিকা ছিল কিনা সেটাও তো বুঝে নেওয়ার দরকার ছিল। ঠিক বাত। ইন্সপেক্টর পান্ডে ঘাড় নাড়লেন। নাগপতিবাবু অবশ্য কয়েকদিন যাবৎ প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন সমস্ত সন্দেহটা যাতে রুস্তমজি কিংবা মিস্টার ভোঁসের ওপর চাপিয়ে দেওয়া যায়।
এমনকি সংকেত লিপি আমার কাছে আছে জেনে সেদিন গয়ায় বেড়াতে যাওয়ার নাম করে ট্যুরিস্ট বাসে মাঝপথে নেমে তিনি ফিরে এসে আমাদের ঘর লণ্ডভণ্ড করে যাওয়ার সময় আবার চুরুটের পোড়া টুকরোটাও কায়দা করে ফেলতে বলেননি। কিন্তু এত করেও আসল সংকেত লিপি উনি পেলেন না। আসল ভেবে যেটা নিয়ে গেলেন সেটা আমারই তৈরি একটা জাল লিপি। আচ্ছা মেঘনাথ বাবু, সেই আসল সংকেত লিপিটা তাহলে তো এখন আপনার কাছেই আছে। মিস্টার ঘোষ এতক্ষণ যে কথাটা জানবার জন্য হাঁসফাঁস করছিলেন, এবার তা বলে ফেললেন। হ্যাঁ মিস্টার বোস। মেঘনাথ এবার মিস্টার ঘোষের দিকে সরাসরি তাকিয়ে বলে, কিন্তু আমি দুঃখিত, আপনার একমাত্র উত্তরাধিকারীর মোক্ষম দাবিটাও বোধহয় আমার কাজে লাগবে না। বলতে বলতে একটা ভাঁজ করা কাগজ ব্যাগ থেকে বের করে মিস্টার ঘোষের দিকে এগিয়ে দিতেই মিস্টার ঘোষ সেটা প্রায় ছোঁ মেরে হাতে নিয়েই হুমড়ি খেয়ে পড়লেন। তারপর অস্ফুট কণ্ঠে চেঁচিয়ে ওঠেন, হে কি, এত অস্পষ্ট কয়েকটা কালির আঁচড়টা না বহু পুরনো একটা কাগজের টুকরো মাত্র। হ্যাঁ, আজ শুধু তাই, কিন্তু 20 বছর আগে প্রফেসর বসু এই কাগজের মধ্যেই নিজের হাতে লিখে রেখেছিলেন তার পাঠোদ্ধার করা রাজা বিম্বিসার রত্নগুহায় প্রবেশের সংকেতের অর্থ। চরম হতাশায় মিস্টার ঘোষের বিপুল দেহটা সামনের টেবিলের উপর যেন ধসে পড়ে যায়। ট্রেন ফিরে চলেছে রাজগীর ছেড়ে। জানলার ধারে মুখোমুখি বসেছিলাম আমি আর মেঘনাথ। মেঘনাথ বলছিল, এ কাহিনীর সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানিস অর্ণব? গত 10 বছর যাবৎ স্বামী ধর্মপাদ ওরফে প্রফেসর সদাশিব বসু চোখে ভালো দেখতে পেতেন না। তাই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত জানতেই পারেননি গত 20 বছর ধরে যক্ষের থনের মতো তিনি যা আগলে রেখেছিলেন তা নোনা পাথর আর কালের নিষ্ঠুরতায় কবে একটু একটু করে জীর্ণ হয়ে গিয়েছে। আমি তখন ভাবছিলাম, এই এক টুকরো বাতিল কাগজ যার জন্য স্বামী ধর্মপাদ সর্বত্যাগী হয়েও জীবনের শেষ বেলায় নিষ্ঠুর আততায়ীর হাত থেকে রেহাই পেলেন না। বোধহয় জীবনকে উনি অস্বীকার করতে চেয়েছিলেন বলেই জীবন এমনিভাবে ওর ওপর প্রতিশোধ নিল। মেঘনাদের শেষ মন্তব্যটা কানে এলো। কে জানে আজও সত্যিকার গুপ্তধন ভাণ্ডার ওখানে আছে কিনা। তবে বহু যুগ আগে পুত্র অজাতশত্রুর হাতে কারারুদ্ধ রাজা বিম্বিসার পুত্রের লোভ আর লালসার প্রতি যে অভিশাপ উচ্চারণ করেছিলেন আজও বোধহয় ওই রত্নগুহার বাতাসে জমাট বেঁধে আছে তা। আর সে অভিশাপ মাথায় নিয়েই জীবনটা কাটাতে হলো প্রফেসর বসুকে। নাগপতিবাবুও রেহাই পেলেন না। আমি কোনো কথা বলছিলাম না, চুপচাপ তাকিয়েছিলাম ট্রেনের জানলা দিয়ে দূরে। নিভে আসছে দিনের আলো, জমাট বাঁধছে কুয়াশা। ফেলে আসা রাজগীরের ধূম্র পাহাড়ের রেখা এখন ক্রমশই অস্পষ্টতর। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘনাদ সিরিজের গল্প রত্নগুহার অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানান। পরবর্তী কোনো সপ্তাহে এই রকমই অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব গল্পবাবুর আসরে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর শুনতে থাকুন গল্পবাবুর আসর। নমস্কার।